আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার শাহবাগ অবরোধ, যোগ দিয়েছে এনসিপি, জামাত সহ বিভিন্ন দল, রাজপথ না ছাড়ার ঘোষণা। পলাতক স্বৈরাচারকে পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে অন্তর্বর্তী সরকার, দলগুলোর ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে, মন্তব্য তারেক রহমানের। নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী কারাগারে, গ্রেফতার ঠেকাতে এলাকাবাসীর সড়ক অবরোধ, পুলিশের গাড়ি বহরে হামলা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই সনদের দাবিতে শাহবাগ ব্লকেট করেছে জুলাই বিপ্লবের যোদ্ধারা সহ ছাত্র জনতা। এই দাবিতে সংহতি জানিয়ে তাদের সঙ্গে যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। এর আগে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি দেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার আর আহতদের দাবির পরেও অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ নিষিদ্ধে গড়িমসি করছে, আর কোনো যদিও কিন্তু চলবে না জানিয়ে ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষকে শাহবাগে আসার আহ্বান জানান তিনি। রিপোর্ট আদ্দিন সজীবের। আবারও শাহবাগে জনসমুদ্র। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবারও শাহবাগ ব্লকেডের ডাক দিয়েছেন জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির নেতারা। দলমতের পার্থক্য পাশ কাটিয়ে সব পক্ষই হাজির শাহবাগ মোড়ে। স্লোগানে স্লোগানে উত্তাল তাদের দাবি, আর কোনো কৌশল বা আলোচনা নয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। মূলত আওয়ামী লীগ নিষিদ্ধের এই আন্দোলনের শুরুটা বৃহস্পতিবার রাত থেকে হাসনাত আব্দুল্লাহর ডাকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। এরপর ফ্যাসিবাদ বিরোধী সব দল ও মত এক হওয়ার ডাক এলে সংহতি জানায় প্রায় সবাই। শুধু আওয়ামী লীগকে দলীয়ভাবে রাজনীতি নিষিদ্ধ করলে হবে না, যারা গুম খুনের সাথে জড়িত, যারা অর্থ পাচারের সাথে জড়িত, যারা গণতান্ত্রিক অধিকার হরণের সাথে জড়িত, ওই সমস্ত আওয়ামী লীগ নেতাদেরকে বাংলাদেশের রাজনীতিতে অযোগ্য ঘোষণা করতে হবে। আপনার আমলে এই ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি মানবতাবিরোধী অপরাধী ৬৫০ জন লোক কিভাবে পালিয়ে গেল। এই সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের অধ্যায় ৫ আগস্টই শেষ হয়েছে। নতুন করে সেই চ্যাপ্টার না খুলতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি। আপনাদের দীর্ঘ ১.৫ দশকের লড়াই সংগ্রামকে আমরা শ্রদ্ধা জানাই। একই সাথে সাথে এই জিনিসটি আপনাদের কাছে আহ্বান জানাই, এই আওয়ামী লীগের চ্যাপ্টারটা ৫ই আগস্টই ক্লোজ হয়ে গেছে, এটাকে রিওপেন করার চেষ্টা করেন না। সবশেষে বিচার নিয়ে অন্তর্বর্তী সরকারের তালবাহানায় ক্ষোভ প্রকাশ করে শাহবাগ ব্লকেডের ডাক দেন হাসনাত আব্দুল্লাহ। ইন্টারিমের কানে শহীদের আওয়াজ পৌঁছায় না, আহতদের আর্তনাদ পৌঁছায় না। আমরা এখান থেকে এখন গিয়ে শাহবাগ অবরোধ করব, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে। এরপর মিছিলে মিছিলে শাহবাগে জড়ো হন ফ্যাসিবাদ বিরোধী সবাই। তারা বলছেন, ১৫০০ শহীদ এবং ৩০,০০০-এর মতো আহত যোদ্ধারা, যারা এখনো উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে এই জুলাই আন্দোলনের, তারপরেও কিভাবে এত গড়িমসি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে করে আওয়ামী লীগের দোসররা এই দেশ ছেড়ে পালাচ্ছে, এই প্রশ্ন তুলছেন সবাই। স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে ততক্ষণ পর্যন্ত এই ব্লকেট কর্মসূচি চলমান থাকবে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, শাহবাগ, ঢাকা। সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তী সরকার পলাতক স্বৈরাচারের সহযোগিতার পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খ্রিস্টান সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, সুকৌশলে নানা ইস্যু তৈরি করে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে। তিনি বলেন, দেশ ও মানুষের নিরাপত্তার জন্য প্রয়োজন নির্বাচিত সরকার। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট।
বাংলাদেশ খ্রিস্টান ফোরাম আয়োজিত স্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভ্রাতৃত্ব ও ঐক্য নিয়ে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল তা বজায় রাখতে হবে। গণতন্ত্রের জন্য সব শ্রেণীর মানুষ ত্যাগ স্বীকার করেছে। এখন বিভাজন নয়, ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। একটি মাত্র উদ্দেশ্য যে আমরা একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাই, আমরা একটা রাষ্ট্র চাই যেখানে সবাই সবার কথা বলতে পারবে, সমান অধিকার থাকবে এবং সে তার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। এই বিষয়টাই আমরা চাই। আজকে সেই সুযোগ এসেছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, সম্প্রতি বিভিন্ন কারণে জনগণের প্রত্যাশা অনুযায়ী অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনে সক্ষমতার পরিচয় দিতে পারছে কিনা তা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। স্বৈরাচারের সরকারের সময় একজন সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে চলে গিয়েছে দেশ ছেড়ে। অন্তর্বর্তী সরকার নাকি তার এই দেশ ত্যাগের ব্যাপারে কিছুই জানে না। সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাতে দোষরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে, অপরদিকে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম সেই দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। তিনি বলেন, দেশে গণতন্ত্র আইনের শাসন না থাকলে কেউই নিরাপদ নয়, আর এর অন্যতম পূর্বশর্ত জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠা। রাষ্ট্রে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত, জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত না থাকলে জনগণকে কি ধরনের নির্মম পরিণতি ভোগ করতে হয় বিগত ১.৫ দশকের বেশি সময়কালীন ফ্যাসিবাদ স্বৈরাচারী শাসন শোষণ এর সবচাইতে বড় প্রমাণ। ভবিষ্যতে আর কোনো ষড়যন্ত্র যাতে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাপথকে রুখতে না পারে তা নিশ্চিতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে অন্তর্বর্তী সরকার ও দেশের জনগণই সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের একটি প্রতিনিধি দলের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এই কথা বলেন। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে কার্টার সেন্টারের ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে দেন জোনাথন স্টোন স্ট্রিট। প্রতিনিধি দলটি বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন বিষয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে সেটা তো বিএনপির বক্তব্যের বিষয় নয়। একটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। আমরা বিএনপি হিসাবে তো আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নয়। আমাদের মহাসচিব ইতিমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তর বিষয় এটি। তো 9 মাস চলে গেছে, একজন আওয়ামী লীগারকে আজকে পর্যন্ত দেখাতে পারবেন যে যারা বলেছে যে তারা দীর্ঘ 15 বছর ধরে এই মানুষের উপরে জুলুম করেছে, ফ্যাসিস্ট কায়দায় এদেশকে তছনছ করে দিয়েছে, লুটপাট করে নিয়েছে, তারা ভুল করেছে, তারা ক্ষমা স্বীকার করছে বাংলাদেশের মানুষের কাছে, তারা আজকে জনগণের মতামত নিয়ে নির্বাচন করছে। আওয়ামী লীগের একটি লোকও কি তা বলেছে? বলেননি। গণহত্যা অপকর্মের জন্য আওয়ামী লীগকে অবশ্যই প্রায়শ্চিত্ত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে আলোচনার সভায় তিনি বলেন, নেতাকর্মীদের কথা না ভেবে তাদের বিপদের মুখে ফেলে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। পতিত স্বৈরাচার কিংবা পার্শ্ববর্তী দেশের কোনো উস্কানিতে পা না দিয়ে জুলাই অভ্যুত্থানের ঐক্য ধরে রাখার তাগিদ দেন তিনি। এদিকে প্রেস ক্লাবের বাইরে অবস্থান কর্মসূচিতে দেশকে সংকট থেকে বাঁচাতে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। পালিয়ে গেলে যে অন্য মানুষের কি কষ্ট হবে, তার নেতা কর্মীদের কি অবস্থা হবে সেটি ভুলে গেছেন। অর্থাৎ কোনো দায়বদ্ধতা অতীতেও তাদের পূর্বপুরুষদের ছিল না। ইতিহাস বলে
ওনারা আত্মসমর্পণ করেছিলেন যুদ্ধ ফেলে দিয়ে, আর বর্তমান বলে ওনারা পালিয়ে গেছেন। কাজে এই পলায়নকৃত অবস্থায় যারা আছেন তারা এখন যদি আবার আর মানে মাথা বের করার কচ্ছপের মতো চেষ্টা করেন তাহলে এটা ভুল হবে। মনে রাখতে হবে যে পাপ করেছেন এটি প্রায়শ্চিত্ত বাংলাদেশের মাটিতে করতেই হবে। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত প্রতিবেদন আগামী সোমবার দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এরপর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার কাজ শুরু হবে বলেও জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তাজুল ইসলাম এসব তথ্য জানান। চিফ প্রসিকিউটর বলেন, এরই মধ্যে চাংখারপুল হত্যাকাণ্ডের দায়ে সিনিয়র পুলিশ অফিসারদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনও দাখিল করা হয়েছে। সিদ্ধিরগঞ্জের হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে কারাগারে পাঠিয়েছে আদালত। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা সহ একাধিক মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় পুলিশের সাথে আইভীর সমর্থকদের সংঘর্ষ হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ডাক্তার সেলিনা হায়াত আইভীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুদ্দিন কাদিরের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্য বিরোধী মামলা নম্বর 3924, এটা মিনারুল হত্যা মামলার সাথে বিস্ফোরক আইন আছে। এই মামলায় নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তার করছে। এর আগে আইভীকে গ্রেপ্তারের জন্য রাত থেকে তার বাড়ি ঘিরে রাখে পুলিশ। রাতভর নানা নাটকীয়তা শেষে সকাল 6:45টার দিকে নগরীর দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বাড়ির চারপাশ ঘিরে বিক্ষোভ শুরু করে হাজারো এলাকাবাসী। আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় কালীর বাজারে পুলিশের গাড়ি বহরে হামলা চালায় দুর্বৃত্তরা। গ্রেপ্তারের সময় আইভী দাবি করেন, রাজনৈতিক জীবনের 21 বছরে কোনো দল কিংবা ব্যক্তিকে আঘাত করার মতো কিছু করেননি তিনি। আমি ঠিক জানি না কেন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। যেহেতু আমার এখানে প্রশাসন এসেছে এবং ওনারা বলেছে যে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, যদিও তারা আমাকে ওয়ারেন্ট ইস্যুটা দেখাতে পারে নাই, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি। আগামী 26শে মে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের তালিকাকে কূটনৈতিক চাল বলে মনে করছেন অভিবাসন বিশ্লেষকরা। তারা বলছেন, রাখাইনের বর্তমান পরিস্থিতিতে প্রত্যাবাসনের কোনো সম্ভাবনা নেই। শুধু জান্তা সরকার নয়, আরাকান আর্মির সম্মতি ছাড়া তাদের ফেরত পাঠানো যাবে না। তবে করিডোর ইস্যুতে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর শর্ত দেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন কূটনীতিকরা। রিপোর্ট মাহবুব কবির চপলের। 180,000 people are now fit to return to Myanmar. থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে হঠাৎ করেই 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার গ্রিন সিগন্যাল দেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ইউ থান সিউ। When we can possible to bring back these people. 7 বছর আগের তালিকা থেকে বাকি 6,20,000 জনকেও নেয়ার আশ্বাস দেন তিনি। এতে আশার আলো দেখা গেলেও তা নিভে যায় নতুন করে প্রায় 1 লাখ রোহিঙ্গার আগমনে। রাখাইন রাজ্য এখন আরাকান আর্মির দখলে। সেখানে রোহিঙ্গাদের থাকার মতো পরিবেশ নেই, এমনকি অন্য স্থানে নিরাপদ জায়গাও করেনি জান্তা সরকার। এ অবস্থায় তাদের ফেরত নেয়ার আশ্বাসকে এক ধরনের চাল মনে করছেন বিশ্লেষকরা। জানালো কে? জান্তা সরকারের উপপ্রধানমন্ত্রী। এই মুহূর্তে আরাকানে জান্তা সরকারের তেমন কোনো নিয়ন্ত্রণ নাই। তারা ইচ্ছা করলেও কিছু করতে পারবে না। যদি সত্যি সত্যি রোহিঙ্গাদেরকে ওখানে নিতে হয় তাহলে আরাকান আর্মির সম্মতি প্রয়োজন হবে। আরাকান আর্মি কিন্তু রোহিঙ্গাদের সমর্থনকারী নয়, কাজে তারা এবং রোহিঙ্গারাও তাদেরকে বিশ্বাস করে না। কাজে আরাকান আর্মিও যদি বলে যে হ্যাঁ ঠিক আছে রোহিঙ্গারা আসুক, সেটারও কোনো নিশ্চয়তা নেই। এটা একটি কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে
বাংলাদেশ একটা চাল চালাচ্ছে, সেটার একটা পাল্টা চাল মিয়ানমার চালাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গাদের জোর করে পাঠিয়ে দিলে প্রত্যাবাসন টেকসই হবে না, আবার তারা ফিরে আসবে। তাই জান্তা সরকার ও আরাকান আর্মির দুপক্ষকে রাজি করানো কিংবা চাপ দিতে হবে। সেক্ষেত্রে আলোচনায় আসতে পারে মানবিক করিডোরের বিষয়টি। অনেকে বলার চেষ্টা করছে না এখানে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে ঢোকার চেষ্টা করছে আরাকান আর্মির মাধ্যমে, এবং সেখানে নতুন একটা রাষ্ট্র তৈরি করা, একটা করিডোরের ব্যাপারে আমাদের খুব বেশি আপত্তি থাকার কথা না, কারণ করিডোর হওয়া মানেই যাওয়া আসাটা হয়ে যাবে। তো সেটা নিয়ন্ত্রণটা যদি আমাদের দেশের উপরে যতটুকু করিডোর আছে সেটার উপরে আমাদের নিয়ন্ত্রণটাকে নিশ্চিত রাখতে হবে, কারো হাতে চলে না যায়। এই প্রক্রিয়ার মধ্যে অবশ্যই আলাপ আলোচনায় আরাকান আর্মির সাথেও আলাপ থাকতে হবে বাংলাদেশ সরকারের কিছু, সেটা হয়তো জাতিসংঘের মধ্যস্থতায়, আবার হয়তো জান্তা সরকারের সাথে থাকবে। প্রত্যাবাসন বলি অথবা রোহিঙ্গাদের একটা দীর্ঘস্থায়ী সমাধানের দিকে যেতে গেলে এই মানবিক করিডোরের জায়গাটা কিছুটা ভূমিকা রাখবে বলে, একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে বলে আমাদের মনে হয়। রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতি ছাড়া জান্তা সরকার কিংবা আর্মিদের কোনো ধরনের সহায়তা না করার পরামর্শ বিশ্লেষকদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এবার গ্রামীণ ফোন হট সংবাদ। হজ যাত্রীদের ভিসা জটিলতায় ট্রাভেল এজেন্সিগুলোর গড়িমসি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। ভিসা জটিলতায় আটকে পড়া হজ যাত্রীদের আশ্বস্ত করে তিনি বলেন, যারা টাকা জমা দিয়েছেন তারা সবাই হজে যেতে পারবেন। এবছর থেকে হজ যাত্রীদের সুবিধার্থে হজ রোমিং সেবা চালু করেছে গ্রামীণ ফোন। ক্রেডিট কার্ড বা সিম পরিবর্তনের ঝামেলা ছাড়াই মোবাইলের ব্যালেন্স ব্যবহার করে গ্রাহকরা পাবেন এই সেবা। মুশফিকুর রহমানের রিপোর্ট। বাংলাদেশ থেকে এবার পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাবার কথা ৮৭,১০০ জন হজ যাত্রীর। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এর সংখ্যা ৫,২০০ এবং বেসরকারিভাবে ৮১,৯০০ জন। তবে ভিসা জটিলতায় এবার বিড়ম্বনায় পড়েছেন ১,৭৯৭ জন হজ যাত্রী। হজ যাত্রীদের ভিসা বিড়ম্বনায় ট্রাভেল এজেন্সির অবহেলা থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বলেন, টাকা জমা দেওয়া প্রত্যেকেই হজ পালন করতে সৌদি আরব যেতে পারবেন। যে সমস্ত এজেন্সিগুলো সৌদি ডেডলাইন মানে নাই অথবা আমাদের নির্দেশনা উপেক্ষা করে আমাদেরকে বারবার বিড়ম্বনা বিব্রতকর অবস্থায় ফেলেছে, তাদের তালিকা আমাদের কাছে আছে। এদেরকে আমরা জবাবদিহির আওতায় আনব, এবং যদি দেখি যে গ্রস তাদের মিস্টেক আছে তাহলে আমরা তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেব। ভিসা জটিলতার কারণে আটকে পড়া হজ যাত্রীদের বাড়তি খরচ ছাড়া যাত্রা তারিখ পরিবর্তনে এয়ারলাইন্সগুলোকে আহ্বান জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ আটাব। যে সকল এজেন্সি দেরিতে বাড়ি ভাড়া করেছেন, দেরিতে ভিসা সাবমিট করেছেন, তাদেরকে এই বিষয়টাকে আরো আগায় কাজ করতে হবে। লাস্ট মোমেন্টে এসে কাজ করলে কিছু সমস্যা আসবেই। মন্ত্রণালয়, হজ অফিস তারা নুসুকের আইটি টিমের সাথে যদি যোগাযোগ করেন তাহলে সমাধান দ্রুত পাওয়া সম্ভব। এদিকে হজযাত্রীদের জন্য ঝামেলামুক্ত, সাশ্রয়ী এবং নিরবিচ্ছিন্ন যোগাযোগের সুবিধা নিশ্চিত করতে দেশে প্রথমবারের মতো গ্রামীণ ফোন নিয়ে এসেছে হজ রোমিং সেবা। মোবাইল ব্যালেন্স ব্যবহার করে সহজেই এ সেবা পাবেন তারা। এক সিমেই পুরো হজ যাত্রা, কোনো ঝামেলা নয়, শুধু প্রিয়জনের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ। গ্রামীণ ফোন হজ রোমিং সেবায় এখন সব আরো সহজ ও সাশ্রয়ী। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। রোমিং, গ্রামীণ ফোন রোমিং মানে বিদেশেও আমাদের একই নম্বরে পাবে। মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং চালু করে হজ সফরে কানেক্টেড থাকুন গ্রামীণ ফোন নম্বরে। জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণা, প্রতিজ্ঞা ও ঐক্য সংরক্ষণের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশ। কেন্দ্রীয় শহীদ মিনারে আলী আহসান জুনায়েদকে আহ্বায়ক করে আপ বাংলাদেশের ৮২ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন শহীদ ওসমানের বাবা আব্দুর রহমান। এছাড়া আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহকে সদস্য সচিব, রাফে সালমান রিফাতকে প্রধান সমন্বয়কারী, নাইম আহমেদকে প্রধান সংগঠক ও শাহরিন ইরাকে আপ বাংলাদেশের মুখপাত্র করা হয়। এ সময় আহত এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর সহ বিভিন্ন অঞ্চল থেকে জুলাই আন্দোলনের
অংশগ্রহণকারীরা এতে অংশ নেন মূলত ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে নতুন এই প্ল্যাটফর্মটির কাজ এগিয়ে নেয়ার কথা বলেন সংগঠনটির আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের স্বপ্ন বাস্তবায়নই আপ বাংলাদেশের মূল লক্ষ্য। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নিত্যপণ্যের বাজারে স্বস্তির বাতাস, কমেছে মাছ, মুরগি, সবজি, চাল সহ বেশিরভাগ পণ্যের দাম। এতে স্বস্তি ফিরেছে জনমনে। সরবরাহ বাড়ায় দাম কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। অন্যদিকে বাজার নিয়ন্ত্রণে সরকারকে কঠোর তদারকির তাগিদ ক্রেতাদের। পর্যায়ে খেলার খবর। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের কারণে এক সপ্তাহের জন্য স্থগিত করা হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর খেলা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন BCCI এর সচিব দেবজিৎ সাকিয়া। বুধবার ভারতের জম্মু সহ সীমান্তবর্তী কয়েকটি এলাকায় মিসাইল হামলা চালায় পাকিস্তান। এয়ার রেড সতর্কতার অংশ হিসেবে এরপর ধর্মশালায় স্টেডিয়ামের আলো নিভিয়ে দেওয়া হয় এবং পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি বন্ধ ঘোষণা করা হয়। ধর্মশালা স্টেডিয়াম পাঠানকোট থেকে 100 কিলোমিটারের কম দূরত্বে অবস্থিত, যেখানে মিসাইল হামলার কারণে এয়ার রেড সতর্কতার ঘণ্টা বাজানো হয়। এরপর IPL স্থগিত করার এই সিদ্ধান্ত নিল BCCI। পাকিস্তানে খেলার মাঠে ভারতের ড্রোন হামলার পর PSL খেলতে যাওয়া দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনকে ফিরিয়ে আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুদেশের যুদ্ধ শুরুর পর দুই বাংলাদেশি ক্রিকেটারকে নিয়ে উদ্বেগ বাড়ছিল। এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগও রাখছিল BCB। ক্রিকেটারদের নিরাপত্তার ব্যাপারে পাকিস্তান আশ্বস্ত করলেও শেষ পর্যন্ত PSL শেষ না করেই দেশে ফিরে আসতে হচ্ছে বাংলাদেশের দুই ক্রিকেটারকে। ড্রোন হামলার পর PSL এ খেলতে যাওয়া সব বিদেশি ক্রিকেটারের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাতে এই টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে PCB। শেষ করার আগে BRB কেবল সংবাদ শিরোনাম আরো একবার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার শাহবাগ অবরোধ, যোগ দিয়েছে NCP, জামাত সহ বিভিন্ন দল, রাজপথ না ছাড়ার ঘোষণা। পলাতক স্বৈরাচারকে পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে অন্তর্বর্তী সরকার, দলগুলোর ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে, মন্তব্য তারেক রহমানের। নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি কারাগারে, গ্রেফতার ঠেকাতে এলাকাবাসীর সড়ক অবরোধ, পুলিশের গাড়ি বহরে হামলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এজন্য বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।